হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো বিটস অ্যান্ড বাইটস। আমি বাপ্পাদিত্য। প্রথম কথা হচ্ছে যে জিডিপি মাপার যে বিষয়টা, সেটার মধ্যেই এর মধ্যে গোলমাল আছে। $3 ট্রিলিয়ন অর্থনীতি আমরা ছাড়িয়ে গেছি এবং আমরা কয়েক বছরের মধ্যে $5 ট্রিলিয়ন হয়ে যাবো। সেটা ওরা তো বলেছিল যে আগেই হবে, কোভিড হওয়াতে এখন বলছে 27-এ হবে ইত্যাদি। জার্মানির অর্থনীতির আয়তন ধরুন $3 ট্রিলিয়ন, কিন্তু আমার দেশের জনসংখ্যা হচ্ছে 140 কোটি, আর জার্মানির জনসংখ্যা 14 কোটিরও কম। তাহলে এই দুটো দেশের আয়তন এক, কিন্তু যেটাকে বলে পার ক্যাপিটা ইনকাম, তাহলে সেই পার ক্যাপিটা ইনকাম বা পার ক্যাপিটা জিডিপি সেটা আমাদের দেশে অনেক কম। এবার কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেটা হয়েছে যে ক্রমাগতভাবে আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে, অর্থনীতির বৃদ্ধি হচ্ছে, আয়ও বাড়ছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির যে হার সেটা কিন্তু ক্রমাগত কমছে। মাসে 10,000 টাকা আয় ধরুন, আমি বলে দিলাম এটা হচ্ছে দারিদ্র রেখা। তাহলে যে 10,001 টাকা আয় করছে সেও দারিদ্র সীমার ওপরে, যে 10,000 বা যে 10 লক্ষ টাকা করছে সেও ওপরে। তাহলে এই দুজনের মধ্যে তো কোনো পার্থক্য হলো না। তাহলে 10,001 টাকা করলে আমি দারিদ্র সীমার ওপরে হয়ে গেলাম, মানে কি আমার দারিদ্র চলে গেল? তাদের জন্যই এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যে একটা সূচক দিয়ে খালি দারিদ্র বা অসাম্য বা অনুন্নয়নকে বোঝাটা ঠিক নয়। এখন বলছে 5% নাকি আনএমপ্লয়মেন্ট। আসলে আনএমপ্লয়মেন্টটা হিউজ, হ্যাঁ, বিশাল বেশি। কিন্তু যারা ওই রাস্তায় দাঁড়িয়ে ফেরিওয়ালা, যাদের প্রায় ভিখারি দশা, বা চায়ের দোকান চালাচ্ছে, একটা তেলে ভাজা বিক্রি করছে, এবার এই যে মাঝখানে বলে ফেলেন ক্ষমতাসীন মানুষেরা পকোড়া বেচো, তেলে ভাজা বেচো, এরা এই জন্যই বেচেন কারণ ওরা সংখ্যায় সব থেকে বেশি। আর কিছু মানুষ, তাদের হাতে এত বিপুল পরিমাণ আজকে সম্পত্তি হয়ে যাচ্ছে যে তারা এক কথায় যাকে বলে ধরাকে সরা জ্ঞান করছে, দেশের আইন কানুন মানছে না এবং বেআইনিভাবে তারা তাদের সম্পত্তি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। মেহুল চোকসি, বিজয় মাল্য সব পালিয়ে গিয়ে বসেছিল। নরেন্দ্র মোদী বলেছিল তাদের সবাইকে নাকি তাদের সম্পত্তি ক্রোপ করে নেওয়া হবে, তাদের সম্পত্তি আমাদের সবাইকে ব্যাংকে খিচিয়ে করে দেওয়া হবে। সেসব তো 10 বছর চলে গেল, কিছুই তো হলো না। একটা দেশের নাগরিক, আমার রাইট টু লাইফ গ্যারান্টেড। এবার রাইট টু লাইফ মানে কি? আমি খালি নিঃশ্বাস নিলে তো বেঁচে থাকবো না। তাহলে রাইট টু আ ডিগনিফাইড লাইফ। আমি একটা সাধারণ মানুষ, এই দেশে জন্মগ্রহণ করছি, আমি যে জাত হোক, যে ধর্ম হোক, যে ভাষা হোক না কেন, আমার কিছু ন্যূনতম অধিকার এই সরকারকে গ্যারান্টি করতে হবে। আমাদের দেশ না এই মুহূর্তে পৃথিবীতে 5th লার্জেস্ট ইকোনমি। বেশি দিন নেই যেদিনকে আমরা 3rd লার্জেস্ট ইকোনমিতে চলে যাব। এগুলো আমরা শুনতে পাই, আমরা জানতে পারি, ভালোও লাগে। নিজের দেশ এগিয়ে চলেছে, ভালোই তো লাগে। কিন্তু তারপরে একটু অবাক হয়ে যাই যদি গুগল সার্চ করে দেখা হয়, হাঙ্গার ইন্ডেক্স বলে একটি বিষয় আছে, যেখানে 125টা দেশের মধ্যে 111তম হচ্ছে ভারত। হাঙ্গার ইন্ডেক্স মানে ক্ষুধা সূচক। তাহলে কি হচ্ছে? এত টাকা, এত বড় ইকোনমি, অথচ খেতে পায় না কি দেশ? বিষয়গুলোকে আমরা আজকে পরিষ্কার করব। কিছুদিন আগে শশী থারুর তার পার্লামেন্টের একটা বক্তব্যে বলছিলেন, একটু রসিকতা করেই বলছিলেন যে যদি এই মুহূর্তে আদানি এবং আম্বানি এমপি হয়ে পার্লামেন্টে চলে আসেন, তাহলে রোজগার এমপিদের যেটা হবে সেটা অনেকটাই জিডিপি দেখানোর মতন। কিন্তু আদানি এবং আম্বানি চলে গেলে আবার এমপিরা বুঝতে পারবেন তারা কে কোন জায়গায় আছেন। তো এই যে তফাৎটা, এই তফাৎটাকেই আজকে একটু জেনে নিতে হবে। এই জিডিপি, হাঙ্গার ইন্ডেক্স কি দেখানো হচ্ছে, আসল ঘটনা কি, সেই সম্পর্কিত আমরা যেটা আপনাদের বারবার বলেছি যে এটা একটা মত, যে মতটা বিশেষজ্ঞর মত। ফলে তার যে কোনো দিক
এদিকও থাকবে ওদিকও থাকবে, কিন্তু আপনার ওই কথাতে অ্যানালিসিসের ভুল হবে না। আমরা যারা অর্থনীতির ছাত্র নই তাদের কাছে বিষয়টা দাঁড়ায় ওই রবীন্দ্রনাথের দুটো ছাত্রের মতন, কিছু তার বুঝি না বা কিছু পাই অনুমানে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে এসে এই আমাদের জন্য যে কথাগুলো বলা হবে, যে কথাগুলো আগামী দিনে ইলেকশনের আগে আসতে চলেছে, সেই কথাগুলোকে যাচিয়ে নেওয়ার একটা ন্যূনতম ক্ষমতা আমাদের মধ্যে যাতে আসে, সেই জন্য এই অর্থনীতির গূঢ় বিষয়গুলোকে খানিকটা বুঝে নেওয়ার জন্য আমাদের আজকের গেস্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বোস। ওয়েলকাম ইন আওয়ার শো। আমার প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে এই যে উন্নয়নের কথা সবাই বলছে, সবাই বলবেও, সরকারি পক্ষ বলবেই, অন্য পক্ষ বলবে হয়নি, উন্নয়নের কোনো স্পেসিফিক সূচক কি আছে যেটা থেকে বোঝা যায় না অর্থনৈতিকভাবে উন্নয়নটা হচ্ছে বা হচ্ছে না? অবশ্যই আছে এবং অনেক সূচক আছে, কিন্তু অর্থনীতির মধ্যে বিতর্কের কেন্দ্রতেই এই প্রশ্নটা আছে যে উন্নয়ন কাকে বলবো। তো যদি আজকে আমাদের দেশের বর্তমান পরিপ্রেক্ষিতেই আমরা যদি আলোচনাটা করি, তো কেন্দ্রীয় সরকার তারা প্রায় 10 বছর হতে চললো তারা দেশ শাসন করছে। তো তারা বলছে যে তাদের আমলে আমাদের দেশের যে উৎপাদন বা জাতীয় উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বলে আমরা যেটাকে বলি, যে সারা বছরে আমাদের দেশে সমস্ত সামগ্রী মিলে, পরিষেবা এবং বস্তু সমস্ত কিছু মিলে, কৃষি শিল্প সব মিলে যে জাতীয় উৎপাদন হয়, সেই জাতীয় উৎপাদনটাই জাতীয় আয়। তো সেই জাতীয় আয়ের যে বৃদ্ধির হার, সে মোদী সরকার এখন বলছে যে সেই বৃদ্ধির হারে তারা এখন গোটা পৃথিবীর মধ্যে বড় অর্থনীতিগুলোর মধ্যে তাদের বৃদ্ধির হার সর্বোচ্চ। এবং তারা বলছে যে আমাদের এই জাতীয় উৎপাদন বা জাতীয় আয় এখন আমরা 5ম বৃহত্তম অর্থনীতি হয়ে গেছি, কিছুদিনের মধ্যে তৃতীয় হব এবং কিছুদিনের মধ্যে তৃতীয় হব। জাপান আর জার্মানির কাছাকাছি আমরা আছি, ঘাড়ে নিঃশ্বাস ফেলছি, কয়েক বছরের 2-3 বছরের মধ্যে ওদেরকে আমরা ছাড়িয়ে যাব। তাহলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে তাহলে অর্থনৈতিক বৃদ্ধি বা অর্থনীতির আয়তন বা উৎপাদনের যে আয়তন, জাতীয় উৎপাদনের যে আয়তন, তাহলে সেটাই কি উন্নয়ন বা সেটাই কি উন্নয়নের একমাত্র সূচক? তো এটার খুব সহজ একটা এর বিপক্ষে যেটা বলা যায় সেটা হচ্ছে যে প্রথমত যে অর্থনৈতিক যে আয়তনের কথা বলা হচ্ছে যে আমরা একটা ইতিমধ্যেই আমরা $3 ট্রিলিয়ন অর্থনীতি আমরা ছাড়িয়ে গেছি, এবং আমরা কয়েক বছরের মধ্যেই $5 ট্রিলিয়ন হয়ে যাবো। সেটা ওরা তো বলেছিল যে আগেই হবে, কোভিড হওয়াতে এখন বলছে 27-এ হবে ইত্যাদি। এখন প্রথম কথা হচ্ছে যে জিডিপি মাপার যে বিষয়টা, সেটার মধ্যেই এর মধ্যে গোলমাল আছে। কারণ এই যে সংখ্যাটা বলা হচ্ছে যে আমরা এত ট্রিলিয়ন ডলার অর্থনীতি, এই জিডিপির মাপটাকে বাজার দরে করা হচ্ছে। এবার বাজার দরে জিডিপির মাপ, তার ভিত্তিতে অর্থনীতির আয়তন মাপাটা ঠিক নয়। কারণ এই বাজার দরের মধ্যে যে পরিমাণ, একটা উৎপাদনের পরিমাণ আর উৎপাদনের দাম, বাজার দর, এটা একসাথে মিলেমিশে আছে। অর্থাৎ আমাদের দেশে যদি মূল্য বৃদ্ধিও হয় তাহলেও এই জিডিপিটা বেড়ে যাবে। তো উৎপাদন বৃদ্ধি না হলেও উৎপাদনের মূল্যটা যদি বৃদ্ধি হয় তাহলেও এই জিডিপিটা বেড়ে যাবে। তো বাজার দরের জিডিপির ভিত্তিতে এটা হয় না। আমরা যখন একই সাথে তারা যখন বলছে $2 ট্রিলিয়ন, $3 ট্রিলিয়ন অর্থনীতি, তার সাথে ওরা বৃদ্ধির হারটা যখন বলছে, যে এখন বলছে 7% হারে এই অর্থবর্ষে আমাদের হয়েছে, এই হারটা যে মাপা হয় সেটা কিন্তু এই বাজার দরের জিডিপি নয়, সেটাকে বলে আসল জিডিপি বা রিয়েল জিডিপি। অর্থাৎ মূল্যবৃদ্ধিটাকে এটার থেকে বিয়োগ করে এর আসল উৎপাদনের পরিমাণটাকে মাপা হয়, তার হারটাই কিন্তু ক্যালকুলেট করা হয়। 7% মানে রিয়েল জিডিপি 7% বেড়েছে গত 1 বছরে। তো এই মাপজোপের যে এগুলো পার্থক্যগুলো আছে, তারতম্যগুলো আছে, এগুলো যারা অর্থনীতি নিয়ে একটু লেখাপড়া করে তারা বোঝে, বাকি সাধারণ মানুষ তো বোঝে না। তো সাধারণ মানুষকে এইভাবে একরকমভাবে এটা বিজ্ঞাপনের মতো করে প্রচার করে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হচ্ছে। এটার উল্টো দিকে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হ্যাঁ,
সেই সেই জিনিসটা কি? সেটাই হলো যে এই যে বিতর্কটার কথা আমি বললাম, যে অর্থনৈতিক বৃদ্ধি কি উন্নয়ন। তো এই প্রশ্নটা বহু দশক ধরে এটা নিয়ে অনেক তাত্ত্বিক গবেষণাও হয়েছে। আমাদের দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ নোবেল লরিয়েট অমর্ত্য সেনের কথা সকলেই জানেন। তো অমর্ত্য সেনের অনেক গবেষণার মধ্যে একটা খুব বড় তার যে কন্ট্রিবিউশন আমাদের এই অর্থনীতির গবেষণায় বা অর্থশাস্ত্রে, সেটা হচ্ছে যে তিনি এই প্রশ্নটা খুব জোরালোভাবে তুলেছিলেন, তাত্ত্বিকভাবে তুলেছিলেন, যে খালি আর্থিক বৃদ্ধি বা অর্থনীতির আয়তন দিয়েই উন্নয়ন মাপা যায় কিনা, এবং তার যে তাত্ত্বিক যে কাজ, সেই কাজের প্রয়োগে যেটা তৈরি হয় সেটাকেই বলে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। এবং তার কাজটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আজকে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ যে অর্থনৈতিক বিষয়ক যে দপ্তর আছে, তারা হচ্ছে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বানিয়েছে, যেটা এক কথায় তিনটে জিনিসকে মাপে। এক হলো যে মোট অর্থনীতির আয়তনকে তারা খালি মাপে না, তারা মাপে গড় আয়তনকে। গড় অর্থাৎ গোটা দেশ কত আয় করছে তাই দিয়ে আমার কি। গোটা দেশের আজকে আমার দেশের অর্থনীতির আয়তন $3 ট্রিলিয়ন, জার্মানির অর্থনীতির আয়তন ধরুন $3 ট্রিলিয়ন, কিন্তু আমার দেশের জনসংখ্যা হচ্ছে 140 কোটি, আর জার্মানির জনসংখ্যা 14 কোটিরও কম। তাহলে এই দুটো দেশের আয়তন এক, কিন্তু যেটাকে বলে পার ক্যাপিটা ইনকাম, তাহলে সেই পার ক্যাপিটা ইনকাম বা পার ক্যাপিটা জিডিপি সেটা আমাদের দেশে অনেক কম। এবং এই গোটা যে G20 নিয়ে এখন বলা হয় যে সব থেকে বড় 20টা অর্থনীতি এবং 20টা প্রভাবশালী দেশ, এই G20-র মধ্যে ভারত এখন 5 নম্বরে বাজার দরে জিডিপির টার্মসে, কিন্তু মাথা পিছু আয় কত, এতে ভারত কিন্তু 20টা দেশের মধ্যে 20তম। তো তাহলে সেটা বরং এই উন্নয়নের সূচকে এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে গড় আয় কত সেটা এটা থেকে বোঝা যায়। এবং গড় আয়ে আজকে আসলে আমাদের স্তরটা বাংলাদেশ, পাকিস্তান আমাদের থেকে নিচে, কিন্তু শ্রীলঙ্কা আমাদের থেকে ওপরে। তো আমরা দক্ষিণ এশিয়ায় গড় আয়ে কিন্তু পৃথিবীর মধ্যে অনেক নিচের দিকে আছি। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা করে সেটা হচ্ছে তারা এই গড় আয়টাকে দেখে, তার সাথে আয়ু, গড় আয়ু, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, যেটা গোটা পৃথিবীতে এখন মোটামুটি গড়ে একজন মানুষ জন্মালে গড়ে সে 71-72 বছর অবধি বাঁচে, সেটা আমাদের দেশে 67 বছর। তাহলে এটাকেও ফ্যাক্টর করা হয়। আর গড়ে একটা বাচ্চা ক বছর স্কুলে যাচ্ছে, হ্যাঁ, সেই গড়ে কিন্তু বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে আছে। গড় আয়ুতে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে আছে। আমাদের দেশে যেটা 67, সেটা বাংলাদেশে গড়ে লোকে প্রায় 72 বছর বাঁচে। তো এই তিনটে পার ক্যাপিটা ইনকাম, লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ একটা হেলথের, স্বাস্থ্যের একটা ইন্ডিকেটর, এবং শিক্ষার একটা ইন্ডিকেটর, স্কুল শিক্ষার একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরগুলোকে নিয়ে একটা ইন্ডেক্স বানিয়ে তার একটা র্যাঙ্কিং বানানো হয়। এটার আরও পরবর্তীকালে এটার আরও সংযোজন হয়েছে, আরও অনেক ইন্ডিকেটর নিয়ে এখন মাল্টি ডাইমেনশনাল পভার্টি এস্টিমেট বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বার করেছেন। সেটাও অমর্ত্য সেনের গবেষণাকেই তারা আরও এগিয়ে নিয়ে সেটা করেছেন। কিন্তু এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাই মূল যে এই কোনটা উন্নয়ন, এই প্রশ্নের উত্তরটা দেয়। যে আজকে যদি আমি গোটা দেশের আয়তন, অর্থনীতির আয়তন বা জাতীয় আয়ের পরিমাণটা দিয়েই একমাত্র উন্নয়নটা ভাবি, তাহলে ভারতবর্ষ আজকে মনে হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে গেছে। অথচ আমি যদি এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়নের নিরিখে যদি মাপি, তাহলে দেখা যাবে যে 190টা দেশের মধ্যে আমরা হচ্ছে 132 নম্বরে আমাদের স্থান। আর একটা হচ্ছে এই হাঙ্গার ইন্ডেক্স, এইটা একটা হাঙ্গার ইন্ডেক্স ইনফরমেশনও পেলাম। সেটা হচ্ছে 125টা দেশের মধ্যে র্যাঙ্কিং করা হচ্ছে, এবং সেখানে 111 নম্বরে হচ্ছে ভারত। হ্যাঁ, তাহলে একটাতে 5, আরেকটাতে মানে খাবার পাওয়ার ক্ষেত্রেই 111। তাহলে এটা হাঙ্গার ইন্ডেক্সটা হচ্ছে যেরকম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে স্বাস্থ্যের সূচক, এর সূচক নেওয়া, স্কুলের শিক্ষার সূচক নেওয়া হচ্ছে, হাঙ্গার ইন্ডেক্সটা হচ্ছে অ্যাক্সেস টু ফুড, অর্থাৎ মানুষের খাদ্য সুরক্ষা, যেটাকে বলে যে সাধারণ মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় কিনা। তো এটা যেভাবে মাপা হয়,
তার অনেক রকমের স্ট্যাটিস্টিক্স আছে মানে সাপ্লাই সাইড অর্থাৎ যোগানের ক্ষেত্রে পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি, মানে খাদ্য কত উৎপাদন হচ্ছে, কতটা আমাদের খাদ্যের যোগান আছে আমাদের দেশে, সেটাও দেখা হয়। কিন্তু এর সাথে যেটা মূলত মাপা হয় সেটা হচ্ছে যে শিশুদের মধ্যে অনাহারের প্রবণতা, এবং সেই প্রবণতা এবং সেটা বিভিন্ন তার অনেক রকমের পরিমাণ মাপার অনেক সার্ভেও হয় রেগুলার বেসিসে, গোটা পৃথিবী জুড়েই হয়। ওই যে আপনি বলেন 125টা যেরকম দেশের, তো এই 125টা দেশে এই তথ্য সংগ্রহ করা হয়, আমাদের দেশেও হয়। তো সেখানে দেখা হয় যে শিশুর একটা গড়ে একটা সার্ভে, একটা স্যাম্পল সার্ভে করা হয় যে একটা ধরুন 5 বছরের শিশু, তার হাইট কত, তার ওজন কত, এবং তার বেসিসে এটা দেখা হয় গোটা পৃথিবী জুড়ে যে কত তার পুষ্টি, যে নিউট্রিশনাল স্ট্যাটাসটা কি। এবং যেখানে অনাহার বেশি হবে বা খাদ্য সুরক্ষার অভাব যেসব দেশে ঘটবে, সেখানে দেখা যাবে স্টান্টিং হয় বা ওয়েস্টিং হয়, অর্থাৎ 10 বছরের শিশু তার যে ওজন বা তার যে শরীরের উচ্চতা বা ওজন সেগুলো কম হয় গড়ের তুলনায়। এবং সেখানে আপনি যেটা বললেন যে ভারতবর্ষে এখনও আমাদের এত বড় আর্থিক বৃদ্ধি সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিশাল পরিমাণ সংখ্যায় শিশুরা আছেন যারা অর্ধাহারে বা অনাহারে আছেন, এবং যার ফলে তাদের এই সূচকগুলোতে স্ট্যান্টিং হচ্ছে বা ওয়েস্টিং হচ্ছে, এর প্রবণতা অনেক বেশি। তো নেপাল, পাকিস্তান সব আগে। হ্যাঁ, দেখুন ঐতিহাসিকভাবে আপনি যদি আসলে পার ক্যাপিটা ইনকামটা একটা গুরুত্বপূর্ণ সূচক, যদিও পার ক্যাপিটা ইনকাম ডিস্ট্রিবিউশন মানে ধরুন গোটা দেশে 100 টাকা আয় হচ্ছে, কিন্তু সেই 100 টাকা আয়ের গড়ে লোকে কত পাচ্ছে এটা পার ক্যাপিটা ইনকামেও কিন্তু বোঝা যায় না। কারণ পার ক্যাপিটা ইনকামে গৌতম আদানিরও ইনকাম আছে, আপনার ইনকামও আছে, আমার ইনকামও আছে, কিন্তু সেগুলো আমরা জানি যে সমান নয়। কিন্তু তাও পার ক্যাপিটা ইনকামটা থেকে একটা মোটামুটি আন্দাজ পাওয়া যায় যে দেশের ইনকামের স্তরটা কি। তো যেখানে যেখানে যে দেশগুলোর পার ক্যাপিটা ইনকাম কম, সেই দেশগুলোয় অনাহার অর্ধাহারে থাকা মানুষের সংখ্যা অনেক বেশি, সেই দেশে দারিদ্র্য অনেক বেশি, সেই দেশে স্বাস্থ্যের সংকট অনেক প্রবল, এবং সে দেশে শিক্ষার হারও আমরা দেখি হচ্ছে ইলিটারেসি, একেবারে মানে লেখাপড়া জানে না, মানে নিজের নামও সই করতে পারে না, ইলিটারেট, তার সংখ্যাও বেশি। এবং স্কুল পড়ুয়াদের সংখ্যাটাও কম, ড্রপ আউটের সংখ্যা বেশি, এবং উচ্চশিক্ষার প্রকারান্তরে খুবই একটা ছোট অংশ উচ্চশিক্ষায় যেতে পারে। তো এটা গোটা পৃথিবী জুড়ে এটা ঐতিহাসিকভাবেই এটা হয়ে এসছে। তো তার মধ্যে যে অঞ্চল, পৃথিবীর যে অঞ্চলগুলোকে আমরা অনুন্নত বলে জানি, আমাদের এটা কিন্তু বুঝে নেওয়া ভালো যে আফ্রিকা কে যদি আমরা বাদ দিই, বা আফ্রিকার মধ্যেও সাবসাহারান আফ্রিকা অর্থাৎ উত্তর মধ্য আফ্রিকার যে অঞ্চল, যাতে সোমালিয়া, ইথিওপিয়া এই ধরনের যে দেশ আছে, এগুলো ঐতিহাসিকভাবে সবথেকে গরিব দেশ। এবং তারপরে যদি আমরা দেখি সবথেকে বেশি দারিদ্র কিন্তু দক্ষিণ এশিয়া। এটা আমরা, এবং যদি কেউ মনে করে যে এই যে ভারতবর্ষ, বা শুধু ভারতবর্ষ কেন, আসলে বাংলাদেশকেও যদি আমরা তুলনা করি, বাংলাদেশেও কিন্তু আর্থিক বৃদ্ধির হার গত এক দশকের বেশি হয়ে গেল বেশ ভালো, মানে আর্থিক বৃদ্ধির হারে যদি দেখি। কিন্তু তার মানে যদি আমরা এটা মনে করি যে আসলে এই দারিদ্র্যটাকে আমরা সম্পূর্ণভাবে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু আসলে বাস্তবতা নয়। অর্থাৎ খালি আর্থিক বৃদ্ধি হওয়া মানেই যে আর দারিদ্র দূরীকরণ নিয়ে আরেকটা বিষয় বলার আছে। দারিদ্রকে যারা এইভাবে মনে করেন যে এত টাকা, একটা দারিদ্র রেখা আছে, মাসে 10,000 টাকা আয়, ধরুন আমি বলে দিলাম এটা হচ্ছে দারিদ্র রেখা, তাহলে যে 10,001 টাকা আয় করছে সেও দারিদ্র সীমার ওপরে, যে 10,000 বা যে 10 লক্ষ টাকা করছে সেও ওপরে, তাহলে এই দুজনের মধ্যে তো কোনো পার্থক্য হলো না। তাহলে 10,001 টাকা করলে আমি দারিদ্র সীমার ওপরে হয়ে গেলাম, মানে কি আমার দারিদ্র চলে গেল? তো এইরকম সূচকগুলোর মাধ্যমে যারা দারিদ্রকে খালি দেখেন, তাদের জন্যই এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যে একটা সূচক দিয়ে খালি দারিদ্র বা অসাম্য বা অনুন্নয়নকে বোঝাটা ঠিক নয়। সার্বিকভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের অর্থনৈতিক যে উন্নয়ন হচ্ছে যে সেটা আমি বলছি না, এই কথা আমি বলবো না যে কিছুই হচ্ছে না, হচ্ছে,
কিন্তু তার যে লাভটা সেটা একটা খুবই ছোট অংশের ওপরের শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত হচ্ছে। অধিকাংশ মানুষ যে তিমিরে ছিল মোটামুটিভাবে তারা সেই তিমিরেই পড়ে থাকছে। আচ্ছা, আর এবার আমি আরেকটা বিষয় যাচ্ছি, যে বিষয়টা নিয়ে খুব আলোচনা হয়, সেটা হচ্ছে যে দেশের ঋণ, লোন, এটা একেবারেই ক্লিয়ার ফিচার কারোর কাছে নয় যে আমি একজন দেশের নাগরিক, আমি যা হোক একটা কিছু করি এবং করে সেইটাতে হয় ব্যবসা করছি নয় চাকরি করছি, তো সেটার একটা ওঠানামা নিজের জীবনের মধ্যে দিয়ে চলে, বুঝলাম। কিন্তু সরকারের নির্বাচিত সরকার সে একটা লোন করছে, এই লোন করাটা ডিরেক্টলি কোনো প্রভাব বা ইনডাইরেক্টলি কোনো প্রভাব জনগণের ওপরে পড়ে? হ্যাঁ, জনগণের ওপরে তো অবশ্যই পড়ে, কিন্তু এটাকে এইভাবে দেখা উচিত যে সরকারের অর্থনীতিতে ভূমিকাটা কি। এবার আমার যেটা এখানে মানে সব থেকে আগে ঋণের প্রশ্নে আসার আগে, কারণ ঋণটা কেন সরকারকে ঋণ করতে হয় এইটা আমাদের কিন্তু বোঝা দরকার। কারণ একজন ব্যক্তির ঋণ করা আর সরকারের ঋণ করার মধ্যে কিন্তু একটা বিশাল বড় পার্থক্য আছে। এই দুটোকে এক করে দেখাটা অর্থনৈতিকভাবে ঠিক নয়। কেন? সরকারের, আপনি যদি ধরুন আমাদের দেশে বা যে কোনো একটা অর্থনীতিতে, এটা পুঁজিবাদী অর্থটা বাজার কেন্দ্রিক পুঁজিবাদী অর্থনীতিতে আজকের দিনে পৃথিবীর অধিকাংশ দেশই তাই। তো সেই এরকম একটা ব্যবস্থায় যদি কোনো সরকার না থাকতো তাহলে কি হতো? তাহলে এটা আমরা জানি যে মানে এটা নিয়ে অনেকেই অনেক কাজ করেছেন, অনেক তাত্ত্বিক কাজ এর ওপর হয়েছে, কিন্তু সবথেকে যিনি স্বনামধন্য বলা যায় জন মেনার্ড কেনস, তার যে 1936 সালের বিখ্যাত বই উনি লিখেছিলেন, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। সেই জেনারেল থিওরির যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে একটা কোনো রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া একটা সম্পূর্ণভাবে বাজার অর্থনীতিতে চাহিদার একটা বিশাল সংকট তৈরি হয় যে কোনো একটা বাজার কেন্দ্রিক পুঁজিবাদী ব্যবস্থা। এবং সেই চাহিদার সংকটটা তৈরি হয় এই কারণেই যে এর আগে, কেনসের আগে এরকম ধারণা ছিল লোকজনের যে যাই উৎপাদিত হয় একটা অর্থনীতিতে সেটাই মানুষ একটা চাহিদা অলমোস্ট অটোমেটিক্যালি হচ্ছে তৈরি হয়। সাপ্লাই ক্রিয়েটস ইজ ওন ডিমান্ড, সেজ ল বলা হতো এটাকে। কিন্তু বিভিন্ন সময়ে যে এই মন্দাগুলো আসে, এরকম একটা মহামন্দার সময়েই কেনস এই বইটা লিখেছিলেন যে এটা মন্দা এই জন্যই হয় যে আসলে কোনো কিছুর যোগান হলেই অটোমেটিক্যালি তার জন্য চাহিদা তৈরি হয় না। চাহিদা হচ্ছে মানুষের চাহিদা তৈরি হওয়ার ভিত্তিতে হচ্ছে বাজারের যোগান বা বৃদ্ধি হচ্ছে নির্ণয় হয়। আমি একটু অতি সরলীকৃত করে বলছি, কিন্তু মূল বিষয়টা, নির্যাসটা হচ্ছে এটা যে একটা চাহিদার সংকট, সার্বিক চাহিদার, যেটাকে প্রবলেম অফ এফেক্টিভ ডিমান্ড বলে। তো সেখানে কেনসেরও এটাই দাওয়াই ছিল এবং পরবর্তীকালে আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা এইভাবেই গড়ে উঠেছে যে এই যে চাহিদা, অর্থাৎ ক্রয় ক্ষমতার অভাব, একটা অর্থনীতিতে বা একটা সমাজে ক্রয় ক্ষমতার একটা অভাব থাকে, সেই অভাবটা পূরণ করার জন্য রাষ্ট্র খরচা করে, নানা রকমভাবে খরচা করে। হ্যাঁ, আজকে আমার রোজগার নেই, কিন্তু তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, রাষ্ট্র আমাকে রেশন ব্যবস্থার মাধ্যমে ভর্তুকিযুক্ত বা বিনা পয়সায়, অনেক যে কোভিডের সময় বিনা পয়সায় চাল ডাল দেওয়া হয়েছে, রাষ্ট্র এটা দেয়। তাহলে রাষ্ট্র এটা কিভাবে দেয়? তাহলে রাষ্ট্রকে এই চাল গম কিনতে হচ্ছে, ডাল কিনতে হচ্ছে বাজার থেকে। তাহলে এইটা রাষ্ট্র খরচা করছে, বা রাষ্ট্র হাসপাতাল বানাচ্ছে, রাষ্ট্র স্কুল বানাচ্ছে। তো এটার মাধ্যমে রাষ্ট্র হচ্ছে চাহিদা সৃষ্টি করছে এবং তার এই গতিবিধির মাধ্যমে সে কর্মসংস্থানও তৈরি করছে, যেটা খালি বাজার অর্থনীতির ভিত্তিতে যে চাহিদাটা তৈরি হয় না। এখন পৃথিবীর সমস্ত রাষ্ট্রই এই কাজটা করে। এবার এটা করার জন্য রাষ্ট্রের ব্যয় হয়, সেই ব্যয়টা রাষ্ট্র কিভাবে মেটায়? রাষ্ট্র
হচ্ছে যে অর্থনীতি যেভাবে বাড়ে সেই অনুযায়ী কর সংগ্রহ করে। কর রাজস্ব হচ্ছে রাষ্ট্রের আয়ের সবথেকে বড় এবং কর ব্যতীত আরও রাজস্ব নেয়। যেমন আমি আজকে যদি একটা কোনো স্কুলে বা হাসপাতালে গিয়ে যদি কোনো টাকা দিই, ফি দিই, সেটাও রাষ্ট্রের একটা আয়। এই বাস চলছে, সরকারি বাস চলছে, ট্রেন চলছে, তার টিকিট কাটছি আমরা, সেটাও রাষ্ট্রের আয়। সেটা হচ্ছে কর ব্যতীত রাজস্ব আয়। আর আমরা ইনকাম ট্যাক্স দিই, আমরা জিএসটি দিই, আমরা এক্সাইজ ডিউটি দিই যখন তেল কিনছি, বা আমরা ইম্পোর্ট করলে কাস্টমস ডিউটি দিই। এগুলো হচ্ছে রাষ্ট্রের কর রাজস্ব আয়। তো রাষ্ট্রের আয় হচ্ছে রাজস্ব থেকে, ব্যয় হচ্ছে সে তাকে হাসপাতাল চালাতে হচ্ছে, স্কুল চালাতে হচ্ছে, বিভিন্ন সংস্থা তাকে চালাতে হচ্ছে, তাকে রাস্তা বানাতে হচ্ছে, তাকে বিমানবন্দর বানাতে হচ্ছে, তাকে নৌবন্দর বানাতে হচ্ছে, আর্মি আছে, পুলিশ আছে, এই সমস্ত কিছু মাইনে দিতে হচ্ছে একে। এবং তার সাথে তাকে ভর্তুকি দিতে হচ্ছে, গরিব মানুষের জনকল্যাণে, কৃষকদের দিতে হচ্ছে, বিনা পয়সায় খাবার মানুষকে বা ভর্তুকিযুক্ত ফার্টিলাইজার দিতে হচ্ছে, খাদ্যশস্যে ভর্তুকি দিতে হচ্ছে। তাহলে এই আয় এবং ব্যয়ের সবসময় একটা ফারাক থাকে। পৃথিবীর অধিকাংশ দেশে, আমাদের দেশ সহ, চিরটা কালই দেখা যায় যে সরকার, বিশেষত বড় দেশে, সরকারি ব্যয় সবসময় সরকারি আয়ের থেকে বেশি হয়। এটাকেই বলে হচ্ছে ডেফিসিট বা ঘাটতি, বাজেট ঘাটতি। এবার এখানে একটা হিসেবের ব্যাপার আছে, রেভিনিউ এক্সপেন্ডিচার আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে আমার সরকারের তন্ত্রটা চালানোর জন্য যে এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, ভর্তুকিও তার মধ্যে পড়ে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে আমি নতুন যখন কিছু তৈরি করছি, নতুন অ্যাসেট যখন তৈরি করছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দুটো মিলে টোটাল এক্সপেন্ডিচার হয়। রেভিনিউ আর্নিং হচ্ছে আমি যেটা বললাম সেটা। এবার এই যে ঘাটতিটা হয়, এইটা সরকার এই রেভিনিউ ডেফিসিট বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার নিয়ে ফিসকাল ডেফিসিট, অর্থাৎ সব খরচা যে সরকার করছে আর সব যে আয় তার হচ্ছে, এই দুটোর যে ফারাকটা হচ্ছে, এই ঘাটতিটা সরকার ধার করে হচ্ছে মেটায়। এবার এই ধার করার মধ্যে কিন্তু কোনো, পৃথিবীর অধিকাংশ সরকারই এটা করে, এবং যার জন্য সরকারের ঋণ সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আমাদের দেশেও বেড়েছে, সব দেশেই এটা বাড়তে থাকে। তাহলে কি সরকারের এই মানে ঋণে জড়িয়ে পড়া যে ব্যাপারটা, সেটা কিছু নেই? হ্যাঁ, অবশ্যই আছে। বিষয়টা হচ্ছে যে এটার উপর কিছু মতাদর্শগত বিতর্ক আছে। কারণ অনেকে এটা মনে করে যে ধার করাটাই খারাপ। আমার মনে হয় যে সেটা একেবারেই, সেটা যদি হতো তাহলে সবাই করছে কেন, গোটা পৃথিবী। এবং যখন এই যে কোভিডের সংকট হলো, তখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে পৃথিবীর যত তাবর G20 সবাই একই কথা বলছে, ফিসকাল স্টিমুলাস। এই ফিসকাল স্টিমুলাস কথাটার মানে কি? যে ঘাটতি বাড়াও, অর্থাৎ আয় কম করে খরচা বাড়াও, ঘাটতি বাড়াও। কারণ সরকারের বাজেট ঘাটতি বাড়লে সরকার আয় কম করবে, ব্যয় বেশি করবে, মানে সাধারণ মানুষের হাতে পয়সা কিন্তু বেশি আসবে, সাধারণ মানুষের হাতে আর কর্মসংস্থানও বেশি করে তৈরি হবে। কিন্তু এর একটা সমস্যা আছে। তাহলে এটাও এরকম কেন হয় না যে সরকার অন্তহীনভাবে ধার করতেই থাকলো, আর খালি ধার করে করে বাড়িয়ে বাড়িয়ে অর্থনীতিকে? এই জন্য, কারণ এই ধারটা সরকারকে শোধ করতে হয়, এবং শোধ করতে হয় মানে খালি এটা একদিন ধার করে একবার তো শোধ করে না। সরকার একজন ব্যক্তির মতো নয়, সরকার অমর, সরকারের কোনো মৃত্যু নেই। সরকার যেটা করে হচ্ছে যে আজ যেটা ধার করে তার উপর সুদ দিয়ে, সেটা যখন বন্ডের, ধরুন 10 বছরের বন্ড শেষ হয়ে গেল, 10 বছর পরে সে টাকা ফেরত দিয়ে দেয়, কিন্তু তখন আবার সেই বছর আবার নতুন করে সে ধার করে। সুতরাং প্রতি বছরই সরকার নতুন করে ধার করতে থাকে, আবার পুরনো ধারগুলো মেটাতে থাকে। প্রতি বছরই সেটা হতে থাকে, চলতে থাকে, এটা চলতে থাকে। এই যতদিন পর্যন্ত এটা চলতে থাকবে ততদিন পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু যদি সরকার মাত্রাতিরিক্ত ধার করে, আর সেই ধারের ফলে সরকারের যে আয় বৃদ্ধি হচ্ছে, মানে অর্থনীতিটা যদি ভালো করে চলে সরকারের এই ঘাটতির ফলে, তাহলে সরকারের আয়ও বৃদ্ধি হয়, তাহলে ঘাটতিটা কমে আসার কথা। কিন্তু যদি সে এমন কিছু জিনিসে খরচা করে, টাকাটা যদি নয়-ছয় করে, বা এমনভাবে খরচা করে যে আয়টা বৃদ্ধি হলো না, সরকারের অর্থনীতির সেভাবে বৃদ্ধি যদি না হয়, তাহলে যেটা হয় হচ্ছে যে সরকারের ধারটা অর্থনীতির যে আয়তন, অর্থাৎ জিডিপির তুলনায় ধারটা খুব
বেশি হারে বেড়ে যায়। সেটা যখন হয় তখন সুদের হার বেড়ে যায়, এবং সুদের হার, কারণ এর মধ্যে অনেকটাই বাজার থেকে ধার নিতে হয় সরকারকে, বন্ড বাজার থেকে। তো যদি সুদের হার বেড়ে যায় এবং সুদের হার যদি অর্থনৈতিক বৃদ্ধির হারের থেকে যদি বেড়ে যায়, তখন একটা ঋণের সংকট তৈরি হয়। তখন তৈরি হলে এরকম আমরা দেখেছি যে কিছু কিছু দেশ এরকম সংকটে পড়ে। কয়েক বছর আগে আমরা দেখলাম শ্রীলঙ্কায় এরকম একটা সংকট তৈরি হয়ে গেছিলো, এবং কখনো অন্যান্য দেশও, বিভিন্ন দেশে এগুলো হয়। তখন ওই IMF-এর কাছে গিয়ে হাত পাততে হয়, IMF তখন ধার দেয়, সে IMF-এর থেকে ধার নিয়ে তখন সরকারকে তার নিজের সংকটের মোকাবিলা করতে হয়। কিন্তু এটা কিন্তু স্বাভাবিকভাবে হয় না। স্বাভাবিকভাবে এটা একটা ব্যালেন্স থাকে, সরকার কতটা ডেফিসিট তার একটা নিয়ন্ত্রণ থাকে। দেখবেন প্রতি বাজেটে বলা হয় যে আমার টার্গেট হচ্ছে ফিসক্যাল ডেফিসিটের এত, অর্থাৎ এর থেকে বেশি আমি ঘাটতি হতে দেবো না, এর থেকে বেশি আমি ধার করব না। এবং মোটামুটিভাবে সেটা সরকার মিট করে। যেমন আমাদের দেশে সেটা যদি মিট নাও করে, তার কাছাকাছি অন্তত সরকার পৌঁছতে পারে, যতক্ষণ পর্যন্ত না সরকারের আয়ের স্রোত খুব বড় রকমভাবে ব্যাহত না হচ্ছে, আর খুব বেহিসাবিভাবে সরকারের খরচা যতক্ষণ পর্যন্ত না বাড়ছে, ততক্ষণ পর্যন্ত একটা নিয়ন্ত্রণের মধ্যে ধার করা বা ধার যদি ঋণ বৃদ্ধিও হয়, সেটাকেও খুব দুশ্চিন্তার কারণ বলে মনে করার কোনো কারণ নেই। কিন্তু যদি সেটা নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে, তখন অবশ্যই সেটা দুশ্চিন্তার কারণ হয়। আর এখনকার যদি আমি পার্সপেক্টিভে বলি, যে এখনকার যে সরকার চলছে, সেই সরকারের সময়কালে ইকোনমিক ডেভেলপমেন্টের র্যাঙ্কিং কীরকমভাবে দেখছেন? মানে যদি আপনি এই পাবলিক ফাইন্যান্সের দিক দিয়ে বলেন, তো ধার বেড়েছে আমাদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাকে তুলনা করতে হবে, গোটা পৃথিবী জুড়েই ধার বেড়েছে। কারণ কোভিডের সময় সবাই সরকারি খরচা বাড়িয়েছে। আমেরিকায় প্রতি মাসে $1200 চেক দিয়েছে সরকার প্রতিটা বাড়িতে। এইভাবে আমাদের যেরকম বিনা পয়সায় খালি চাল ডাল দিয়েছে, ওখানে ধরুন $1200 মানে প্রায় 1 লক্ষ টাকা আমাদের কারেন্সিতে। মাসে 1 লক্ষ টাকা প্রতিটা পরিবারকে আমেরিকায় সরকার চেক দিয়ে সাহায্য করেছে, যখন লকডাউন চলছে এবং আরেকটা মন্দা, যখন অর্থনৈতিক মন্দা যখন এসেছিল। তো এটা সব পৃথিবীর, চীন করেছে, চীন গোটা পৃথিবী জুড়ে এখন এই মন্দা থেকে বেরোবার জন্য গোটা পৃথিবী জুড়ে তারা বিনিয়োগ করেছে, পোর্ট বানাচ্ছে, রেল লাইন বানাচ্ছে। তার রাজনৈতিক দিক আছে, আমি তার মধ্যে যাব না, কিন্তু অর্থনৈতিক দিকটা হচ্ছে যে সবাই সরকারি খরচা বাড়িয়েছে গত 3-4 বছরে। আমাদের দেশেও বেড়েছে, সরকারি খরচা বেড়েছে মানেই ঋণও বেড়েছে তার সাথে। তো তুলনা যেহেতু সবাই করেছে, সুতরাং তুলনামূলকভাবে যদি দেখতে হয় যে ভারতবর্ষ কি সবার থেকে বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছে, না, সেটা হয়নি। কিন্তু আগামী দিনে যদি সেই ঋণ বৃদ্ধির নিয়ন্ত্রণটা যদি, অর্থাৎ সরকার যদি তার বাজেট ডেফিসিট কমানোর কথা যে প্রতিশ্রুতি দিয়েছে অর্থমন্ত্রী, যেটা আমি 2-3 বছরের মধ্যে কমিয়ে আনবো, সেটা যদি না কমাতে পারে, তাহলে সমস্যা হতে পারে আগামী দিনে। তবে এই মুহূর্তে এটা নিয়ে কি খুব দুশ্চিন্তা আছে? আমি যা দেখেছি তথ্য, যে সরকারের রেভিনিউ আমাদের গত 2 বছর ধরে আমাদের অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়েছে, এবং যদি সরকারের আয়ে যদি বলা যায়, রেভিনিউ আর্নিংস, জিএসটি, কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তার যা ট্রেন্ড, এই বছরের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে সরকারের ঘাটতি যে বিশাল নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে চলেছে, এরকম কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিসে যাচ্ছি, যেটা নিয়ে আমাদের এই সরকারকে প্রচুর সমালোচনা করা হচ্ছে। সেটা হচ্ছে 2-1 কর্পোরেট হাউস বা 2-1 একদম আদানি আম্বানি কিছু নাম আসছে, যে নামগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা, এবং তারাই মূলগতভাবে অর্থনীতির দিক নির্দেশ করছে প্রায়, এবং তারাই একটা বিরাট অংশের প্রফিট নিয়ে নিচ্ছে, এইরকম একটা অভিযোগ কন্টিনিউয়াসলি উঠছে। তো এটা কি মনে হয় যে এটা নতুন? কারণ এর আগেও আমরা অনেকগুলো পরিবারকেও তো এর আগে দেখেছি, মানে যদি আমরা এখনকার আম্বানিকে দেখে থাকি, আম্বানির বাবার প্লেনেও তো অন্য কেউ উঠেছিল মানে। হ্যাঁ, একদম কথাটা একদম ঠিক। মানে এখানে আমার মনে হয় 2-3টে বিষয় আছে। এটা যেটাকে বলে, এটা খানিকটা যেটাকে বলে পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থশাস্ত্রের বিষয় আছে। অর্থাৎ এর মধ্যে অর্থশাস্ত্রেরও যেমন একটা কম্পোনেন্ট আছে, এর পেছনে একটা রাজনৈতিক কম্পোনেন্টও আছে। আমি দুটো আলাদা আলাদা করে বলতে চাই।
অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশে যেটা হচ্ছে, যে গত 20 বছর যদি আমরা ধরি বা 30 বছর যদি আমাদের অর্থনৈতিক যে ইকোনমিক লিবারালাইজেশন, উদারীকরণ, যে মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন 91 সালে, যে পথে বাজারমুখী পথে যে আমাদের দেশে নেহরুভিয়ান সমাজতন্ত্র থেকে বাজারমুখী পথে যে আমাদের পরিবর্তন যে ঘটেছে, তার 30 বছর হয়ে গেছে, এখন 3 দশক হয়ে গেছে। এই 3 দশকে আমরা যদি এই উন্নয়নের যে পথ, এর সবথেকে কেন্দ্রে যে সমস্যাটা আছে সেটাকে আমাদের আগে আমার মনে হয় চিহ্নিত করা দরকার। সরকার যেটা বলে বা অনেকেই, অনেক অর্থনীতিবিদও বলেন যে আমাদের ইকোনমিক গ্রোথ সাংঘাতিকভাবে বেড়েছে, এবং বেড়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের 70-এর দশক অবধি আমাদের দেশ ওই 3%, 4% প্রতি বছর বৃদ্ধি হতো। 80-র দশকে মূলত রাজীব গান্ধীর সময়, এবং গোটা যে 10 বছরই আমরা ধরি, তো সেটা বেড়ে ওই মোটামুটি 5 থেকে 6%-এর মতো হয়, এবং উদারীকরণের প্রথম দশকেও ওই 5 থেকে 6% ওরকমই থাকে। তারপরের যে দশক, বাজপেয়ী এবং তারপরে ইউপিএর যে পুরো 10 বছর, এই সময়টাতে কিন্তু অর্থনৈতিক বৃদ্ধির হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়, এবং সেটা 7% ছাড়িয়ে যায়, বার্ষিক 7% ছাড়িয়ে যায় বৃদ্ধির হার। কিন্তু অর্থনৈতিক বৃদ্ধি বাকি সমাজের সবার আয় বৃদ্ধি করবে, এর মূল যে লিঙ্কটা, সেটা আসে কিন্তু কর্মসংস্থান থেকে। যে আপনার অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে, তার ফলে কত লোক চাকরি পাচ্ছে, কত লোক রোজগার পাচ্ছে, কত নতুন কোম্পানি তৈরি হচ্ছে, কত নতুন কলকারখানা তৈরি হচ্ছে, কত নতুন স্টার্ট আপ হচ্ছে, কত বিজনেস কত ডেভেলপ করছে, এবং তার ফলে কর্মসংস্থান কত করছে। এবার কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেটা হয়েছে যে ক্রমাগতভাবে আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে, অর্থনীতির হচ্ছে বৃদ্ধি হচ্ছে, আয়ও বাড়ছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির যে হার সেটা কিন্তু ক্রমাগত কমছে। এবং কমার ফলে কি হচ্ছে, আমাদের দেশে যেটাকে বলে ফর্মাল সেক্টর আর ইনফর্মাল সেক্টর, বা সংগঠিত ক্ষেত্র, অসংগঠিত ক্ষেত্র, আমাদের দেশের সংগঠিত ক্ষেত্রটা বাড়ছে, কিন্তু তার বাড়ার হারটা আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমের যে বাজার বা শ্রমিকদের যে যোগান, প্রতি বছর যে যত শ্রমিক আসছে শ্রমের বাজারে, তার যোগানের তুলনায় যে হারে আমাদের দেশের সংগঠিত ক্ষেত্রটা বাড়ছে সেটা পর্যাপ্ত নয়। এর ফলে কি হচ্ছে, আমাদের দেশে আমরা সরকারি তথ্য দেখাচ্ছে যে 5%, এখন বলছে 5% নাকি আনএমপ্লয়েড। আসলে আনএমপ্লয়মেন্টটা হিউজ, হ্যাঁ, বিশাল বেশি। কিন্তু যারা ওই রাস্তায় দাঁড়িয়ে ফেরিওয়ালা, যাদের প্রায় ভিখারি দশা, হ্যাঁ, তারা মানে আপনাকে একটা ধূপকাঠি বিক্রি করার জন্য আপনাকে মানে কান্নাকাটি করছে যে একটা ধূপকাঠি, এই সংখ্যাটা হচ্ছে কোটি কোটি। বা একটা চায়ের দোকান চালাচ্ছে, একটা তেলে ভাজা বিক্রি করছে। এবার এই যে মাঝখানে বলে ফেলেন ক্ষমতাসীন মানুষেরা, পকোড়া বেচো, তেলে ভাজা বেচো, এরা এই জন্যই বেচেন কারণ ওরা সংখ্যায় সব থেকে বেশি। আমাদের দেশে গোটা দেশ জুড়ে কয়েক কোটি লোক পকোড়া ভাজছে, হ্যাঁ, কিন্তু তারা কি স্বেচ্ছায় পকোড়া ভাজছে? তাদেরকে যদি একটা সংগঠিত ক্ষেত্রে চাকরি করার সুযোগ যদি তাদের থাকতো, তারা পকোড়া ভাজতো না। তারা পকোড়া ভাজছে কেন? কারণ ওটাই তাদের জীবন ধারণের একমাত্র উপায়। এইটা আমাদের দেশে এই ইনফর্মাল সেক্টরটাই বাড়ছে। মোদির আমলে ওরা যে দেখাচ্ছে আনএমপ্লয়মেন্ট কমছে, সব থেকে বেশি বেড়েছে হচ্ছে এই ইনফর্মাল সেক্টর। আর শিক্ষিত বেকার আপনি যদি দেখেন, তার হার এখনো সাংঘাতিক। মানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটদের মধ্যে ওভারঅল বেকারত্ব যদি 5% হয়, গ্র্যাজুয়েটদের মধ্যে 12%, 13%, পোস্ট গ্র্যাজুয়েটদের মধ্যে প্রায় 15% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। তো এই যে জবলেস গ্রোথ, কর্মসংস্থানহীন আর্থিক বৃদ্ধি, এটা হলো আমাদের এই সময়কার। এটা খালি একটা সরকারকে বললে হবে না, এর আগের সরকারের আমলে যে পরিস্থিতি এর থেকে খুব ভালো ছিল এরকম নয়, যার জন্য তাদেরকে এনআরইজিএ করতে হচ্ছে।
যার জন্য তাদেরকে করতে হচ্ছে, এই খাদ্য সুরক্ষার নামের ভর্তুকিযুক্ত খাবার দিতে হচ্ছে। তাহলে এই যে অর্থনৈতিক, এখন এখানে প্রশ্নটা কোথায়, যে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে অথচ বছরে 2 দশক 3 দশক ধরে এত অর্থনৈতিক বৃদ্ধি হলো, তাহলে এখনো মানুষকে তোমাকে বিনা পয়সায় খাবার দিতে হচ্ছে কেন? এখনো তোমায় বিনা পয়সায়, এখনো তোমাকে মানুষকে সাবসিডি দিতে হচ্ছে কেন? এখনো এত গরিব মানুষ কেন? তার কারণটাই হচ্ছে যে আর্থিক বৃদ্ধির ফলে যে পরিমাণ কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেই পরিমাণ কর্মসংস্থানটা হচ্ছে না, তার জন্য এগুলো চালিয়ে যেতে হচ্ছে। তাহলে এই আর্থিক বৃদ্ধি যে হচ্ছে, এটা তো কিছু লোক, বেশিরভাগ মানুষের এতে হয়তো বিশাল কোনো লাভ হচ্ছে না, কারণ তারা কর্মসংস্থান পাচ্ছে না, কিন্তু একটা অংশের তো পাচ্ছে। এই অংশটা গত 2-3 দশক ধরে বিশাল রকমভাবে ফুলে ফেটে উঠেছে, এবং এটার জন্য কোনো একটা একে দায়ী করা, রাজনৈতিক দলকে, সেটাও আমার মনে হয় না ঠিক। এটা আমাদের দেশের সব রাজনৈতিক দলই তো এই পথে গমন করছে। কিন্তু তাহলে মোদির জমানায় এই প্রশ্নটা আসছে কেন? তার কারণ হচ্ছে খুব সোজা। তার কারণ হচ্ছে যে আগে যেটা, ধরুন আমাদের দেশে মোটামুটি 500টা বড় কর্পোরেট আছে, 500টা, যারা ওভারঅল কর্পোরেট সেক্টরে সারা বছর ধরুন যা মুনাফা হয় তার সিংহভাগটাই এই গোটা 500 মতো কোম্পানি হচ্ছে, সেই মুনাফার 90% ধরুন সেই 500টা কোম্পানি করে। এরা হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় কোম্পানি। তো যদি আগের সরকার ধরুন এই 500-র মধ্যে অন্তত 400-450 ভালোর জন্য কাজ করেছিল, এখন মোদিজি ওই সংখ্যাটাকে কমিয়ে ওটাকে একেবারে মানে 2-4 এটা খুব কমিয়ে দিয়েছে। এবং ওই সংখ্যাটা 2 না 45 না 50 সেটা এই জন্য বোঝা যাচ্ছে না, কারণ ইলেকটোরাল বন্ডের ওই তথ্যটা যদি না আসে, তা কারা কারা দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই সরকারের প্রাইভেটাইজেশন আগেও হতো, এই সরকার কিন্তু সেটার মাত্রাটা অনেক বাড়িয়ে দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে বন্দরের প্রাইভেটাইজেশন হচ্ছে, এয়ারপোর্টের প্রাইভেটাইজেশন হচ্ছে, রাস্তা সারানোর কন্ট্রাক্ট হচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে, বিভিন্ন রকম প্রাইভেটাইজেশন হচ্ছে, কিন্তু সেই বিভিন্ন সেক্টরের কন্ট্রাক্ট আলটিমেটলি পেয়ে যাচ্ছে মুষ্টিমেয় কিছু, এবং বারে বারে আদানি গোষ্ঠীর নাম চলে আসছে। এবার ধরুন আপনি বলতে পারেন তো ধীরুভাই আম্বানির সময়ও সরকার অনেক তাকে সাহায্য করেছে, যার জন্যই সে আজকে এত বড় হতে পেরেছে। তো ধীরুভাই আম্বানি থেকে মুকেশ আম্বানি হয়ে আজকে রিলায়েন্স জিও, এ যাত্রাপথ প্রায় 30 বছরের, 30-40 বছরের ঘটনা। তো 40 বছরে আম্বানিরা যেখানে পৌঁছেছিল, আমি কিন্তু তারা যে প্রক্রিয়ায় পৌঁছেছিল সেটাকে সমর্থন করছি না, কিন্তু সেটা বাস্তব, সেটাই হয়েছে। সেটা 10 বছরের মধ্যে যদি আপনি কোনো একটা গোষ্ঠীকে করে দেন, তো স্বভাবতই প্রশ্ন উঠবে। এবং সেটা যদি বেআইনিভাবে করে দেন, মানে বেআইনি একটা দিক হচ্ছে যে এই যে মানে আদানি গোষ্ঠী এর আগে কখনো কোনো এয়ারপোর্ট তারা চালায়নি, তাদের এয়ারলাইনও নেই। হঠাৎ করে 6খানা এয়ারপোর্ট প্রাইভেটাইজ করে তাদেরকেই দিয়ে দেওয়া হলো। তারা এর আগে কিন্তু কখনো এয়ারপোর্ট বানায়নি, হঠাৎ করে তারা এয়ারপোর্টের ব্যবসায় তারা ঢুকে গেল। এবং মোটামুটিভাবে সরকারি নিয়ম অনুযায়ী একটা ছোট ইটের কাজ করতে গেলেও তার পাস্ট এক্সপিরিয়েন্স একটা লিখতে হয়। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো তো উঠবেই। কিন্তু সব থেকে যেটা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মারাত্মক যে অভিযোগটা উঠেছে এবং যেটা নিয়ে সুপ্রিম কোর্টে এতদিন মামলাও চলেছে, আপনি জানেন হিন্ডেনবার্গ গত বছর ঠিক এই সময়ই 24শে জানুয়ারি গত বছর হিন্ডেনবার্গ একটা রিপোর্ট নিয়ে আসে। সেটা অনেক লম্বা বিষয়, কিন্তু এক কথায় যদি বলতে হয়, তাদের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখনও প্রমাণিত হয়নি। সুপ্রিম কোর্টও প্রমাণ হয়েছে এই কথা বলেনি, তারা সেবিকে এখনও ইনভেস্টিগেশন চালিয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু যে অভিযোগ হচ্ছে যে তারা দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে তাদের কোম্পানির টাকা এই দেশ থেকে বাইরে বার করেছে, যেটাকে বলে মানি লন্ডারিং, অর্থাৎ কালো টাকা সাদা করেছে, এবং তারা মরিশাস মারফত
আবার সেই টাকা আমাদের দেশে ফেরত এনে স্টক মার্কেটে তাদের নিজেদের কোম্পানির স্টকেই সেই টাকা ঢুকিয়েছে এবং ঢুকে তাদের স্টককে দাম তারা বিশাল বাড়িয়েছে, যাদের ফলে তাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন আদানি গ্রুপের কোম্পানিগুলোর খুব অল্প সময়ের মধ্যে সেটা মানে স্টকের দাম মানে 500 গুণ 1000 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, মানে যেটা 400 টাকার স্টক সেটা 4000 টাকা হয়ে গেছে 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে। এটা কোভিডের পরের যে সময়টা, এবং তারপরে হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পরে দরাম করে সেটা পড়েছে। আপনারা জানেন তার আগে গৌতম আদানি বলা হচ্ছিল বিশ্বের দ্বিতীয় বড় লোক সে হয়ে গেছিল, এখন আবার পড়ে গেছে, সে এখন আবার মুকেশ আম্বানির নিচে চলে এসছে, কিন্তু তাও এখনও বিশাল বড় লোক হয়ে আছে। তো এই যে বেআইনি কাজকর্মগুলো হয়েছে এখনও প্রমাণিত হয়নি, কারণ এগুলো প্রমাণ করা অত সোজা নয়। এবং আমি তো বলবো যে সেবি এবং সেবির পিছনে সরকারই আছে, কারণ সেবি একটা সরকারি নিয়ন্ত্রক, তো তাদের বদান্যতা ছাড়া এই এত সব করাও যায় না। আর এতদিন ধরে এই ধরনের কার্যকলাপ করে তারা যে ছাড় পেয়ে যাচ্ছে সেটা কোথাও না কোথাও বদান্যতার ফলেই তারা পাচ্ছে। তো এগুলো হচ্ছে বলে এত তাড়াতাড়ি সে বড়লোক হয়ে যেতে পারছে। তো অভিযোগ যে উঠছে এই জন্যই উঠছে যে আর কেউ কি আদানির মতো এই বদান্যতা পাচ্ছে, যে নিজের টাকা আমি নিজের কোম্পানির স্টকে খরচা করতে পারি কি না এটা নিয়ে বিধিনিষেধ আছে সরকারের। 25% বেশি প্রমোটার শেয়ার হোল্ডিং কোনো কোম্পানিতে থাকতে পারবে না, সে যদি লিস্টেড কোম্পানি হয়। তাহলে দিনের পর দিন ধরে বছরের পর বছর ধরে আদানির কোম্পানিগুলো সেটা করে যাচ্ছে, বেনামি বিদেশি বিনিয়োগের নামে নিজের টাকা কিছু সেল কোম্পানি খুলে সে এখানে নিয়ে আসছে। এই বদান্যতা কি অন্য কোম্পানিদের সবাইকে এটা করতে পারে? এটা তো একটা কোম্পানি এতখানি করে দেখাচ্ছে। তো এই সমস্তগুলো ঘটছে বলেই প্রশ্নটা উঠছে। কিন্তু আমি এখানে ফিরে যাব এটাই যে এর মূল এটা যদি বলেন, মানে একদিকে যেমন অবশ্যই এটা গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা খুব বড় প্রশ্ন, কারণ যেটা হয়ে যাচ্ছে যে আপনার যদি ইনইকুয়ালিটি মানে অসাম্যটা সমাজে এতখানি হয়ে যায় যে আপনার অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে এবং তারা দিন আনি দিন খায়, আর কিছু মানুষ তাদের হাতে এত বিপুল পরিমাণ আজকে সম্পত্তি হয়ে যাচ্ছে যে তারা এক কথায় যাকে বলে ধরাকে সরাজ্ঞান করছে, দেশের আইন কানুন মানছে না এবং বেআইনিভাবে তারা তাদের সম্পত্তি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। তো এটা আমাদের দেশে গণতন্ত্রের একটা সংকট ডেকে আনছে বলেই আমি মনে করি। আর রাজনীতির সাথে যে সম্পর্কটা, ওই ইলেকটোরাল বন্ডসটা এখানে খুব ইম্পর্টেন্ট। যে আজকে আমরা তো এটা জানতে চাই যে আদানি যেগুলো পেল সে বিজেপিকে দিল কত। ঠিক আছে, আমি বলছি না ঘুষ দিয়েছে, আমি সেই নরেন্দ্র মোদীকে সে তো মনমোহন সিংয়ের বিরুদ্ধে তো নিজের ঘুষ খাওয়া নিয়ে তো কোনো অভিযোগ কখনো আসেনি, কিন্তু বিজেপিকে ইলেকট্রাল বন্ডে আদানি কত টাকা দিয়ে সেটা তো আমাদের জানার অধিকার আছে, সেটাকে চেপে রাখা হচ্ছে কেন? তাই সন্দেহ বাড়ছে। সেরকম তো পিএম কেয়ার ফান্ড নিয়েও প্রশ্ন আছে, এরকম অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে। পুরো জিনিসটাই অস্বচ্ছ। আমাদের দেশে পাবলিক সেক্টর ব্যাংকগুলো গত 6-7 বছরে তারা প্রায় 11 থেকে 12 লক্ষ কোটি টাকা নন পারফর্মিং অ্যাসেট বড় বড় কোম্পানির তারা রাইট অফ করে দিয়েছে। কিন্তু কোন কোম্পানির অ্যাসেট রাইট অফ করেছে, কত মানে মানে রিজার্ভ ব্যাংক জানাচ্ছে যে এত লক্ষ কোটি টাকা রাইট অফ হয়েছে, সেটা পার্লামেন্টেও জানাচ্ছে মন্ত্রী, কিন্তু কারা সেই সুযোগটা পেল তাদের কথা কেউ জানতে পারছে না। আমাদের দেশের ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা চুরি করে মেহুল চোকসি এইসব যে বিজয় মাল্য সব পালিয়ে গিয়ে বসেছিল, নরেন্দ্র মোদী বলেছিল তাদের সবাইকে নাকি তাদের সম্পত্তি ক্রোক করে নেওয়া হবে, তাদের সম্পত্তি আমাদের সবাইকে ব্যাংকে খিচুড়ি করে দেওয়া হবে। সেসব তো 10 বছর চলে গেল, কিছুই তো হলো না। আচ্ছা, এইটা একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে গভর্নমেন্টটা রয়েছে সেই গভর্নমেন্টটাকে প্রথম থেকেই এর একটা ছিল সমালোচনা বলা যাক বা তার ফেভারে বলা যাক যে এটা বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট। তো বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্টের আমরা এখনো পর্যন্ত খুব বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট ফিতে কাটছে তো দেখলাম না। হ্যাঁ, ঠিক, একদমই ঠিক। কারণ আমাদের এটা ভুলে গেলে চলবে না যে
প্রধানমন্ত্রী মাঝখানে একটা স্লোগান তুলেছিলেন এবং খুব ঢাক ঢোল পিটিয়ে সেই কর্মসূচি নেওয়া হয়েছে যে মেক ইন ইন্ডিয়া। তো আপনি এর তো সূচক আছে, হ্যাঁ, আপনি যদি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, এই সরকার অধিকাংশ সময় বিশেষত কোভিডের পর থেকে যে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে কারণ সরকার নিজে খরচা করছে, এটা সত্যি প্রচুর খরচা। আপনি একটু ঘুরুন দেশে, আপনি দেখতে পাবেন এই যে নতুন ট্রেন আসছে, নতুন এই যে হাইওয়ে চড়া হচ্ছে, দিচ্ছে সাব কন্ট্রাক্ট করে, ওটা আলটিমেটলি প্রাইভেট কোম্পানিরা করছে, কিন্তু সরকারটা আসছে কোত্থেকে টাকাটা? এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সরকার হচ্ছে খরচা করছে। এত এত মুনাফা কামালো কিছু কিছু বড় কোম্পানি, অথচ বেসরকারি বিনিয়োগ কোথায়? এক, বিদেশি বিনিয়োগ, আমাদের দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে মাতামাতি হয়। দেখুন, বিদেশি বিনিয়োগ এক লপ্তে ফেসবুক কত বিলিয়ন, $10 বিলিয়ন দিয়ে রিলায়েন্স জিওর কিছু ইকুইটি কিনে নিল এক বছরে। তাতে কি নতুন কোনো চাকরি হলো আমাদের দেশে? খালি তো মালিকানা হস্তান্তর হলো। রিলায়েন্স জিওর একটা পার্ট ফেসবুক তার মালিক হলো 10% বা এত পার্সেন্টের, ধরুন টাকাটা এলো আমাদের দেশে, কিন্তু তার ফলে যে সেটার সব বিনিয়োগের থেকেই যে কর্মসংস্থান হয় সেটা নয়। আর আমাদের দেশে চীন যেটা করতে পেরেছে, হ্যাঁ, যে উৎপাদনের, দেশজ উৎপাদন এবং আত্মনির্ভরতার যে কথা প্রধানমন্ত্রী স্লোগানের মতো বলে বেড়ান, সেটা করার জন্য প্রথমত আপনার যে পরিবেশ তৈরি করা উচিত দেশের মধ্যে, ওটা ওই আমার মনে হয় যে এই বিজনেস ফ্রেন্ডলি কথাটা আসলে একটা খুব কি বলবো, মানে এটা নিয়ে ভুল বোঝাবুঝিটাই বেশি হচ্ছে। বিজনেস ফ্রেন্ডলি হতে গিয়ে যেটা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে যে আপনি কিভাবে মানুষকে ঠকিয়ে, হ্যাঁ, বা আইন ভেঙে 2 নম্বরই করে কিভাবে ব্যবসায়ীরা পয়সা রোজগার করতে পারে সেই ব্যবস্থা সরকার করে দিচ্ছে। বা তোমায় কোনো খাটতে হলো না, কিছু হলো না, আমি 6 খানা এয়ারপোর্ট তোমাকে দিয়ে দিলাম, নাও তুমি গিয়ে চালাও। এটা তো তোমার কোনো ক্রেডিট নাই। এন্টারপ্রেনারশিপ যেটাকে বলে, আর এন্টারপ্রেনারশিপকে যদি প্রমোট করতে হয় তাহলে অনেক কিছু করা দরকার। প্রথম কথা, দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো করা দরকার, R&Dতে খরচা করা দরকার, আমাদের যারা ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার তৈরি করা দরকার, ভালো সায়েন্টিস্ট তৈরি করা দরকার, গবেষণা করা দরকার। আমরা কটা জিনিস বানাতে পারি। আমাদের দেশ পৃথিবীর মধ্যে সবথেকে বেশি স্মার্টফোন ব্যবহার করে যে দেশগুলো, তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে একটা। আমার ধারণা চীনের থেকেও ভারতের বাজারটা বোধহয় আরও, স্মার্টফোনের বাজার আরও এই মুহূর্তে মানে বৃদ্ধির হারে সব থেকে বেশি। হ্যাঁ, ম্যাক্স বিশাল একটা, মানে প্রতি বছর কোটি কোটি স্মার্টফোন বিক্রি হচ্ছে। স্মার্টফোনের কত অংশ আমাদের দেশে তৈরি হচ্ছে, বা যতটুকু এখন বলছে মেক ইন ইন্ডিয়ায় তৈরি হচ্ছে, তা ওগুলো সব ওই চীন থেকে তৈরি করে এনে এখানে অ্যাসেম্বলি করে ঠাপ্পা মেরে বলছে মেক ইন ইন্ডিয়া। ওইভাবে ওটা তো মেক ইন ইন্ডিয়া নয়। ওটা হলে আপনি টের পাবেন। যেমন বাংলাদেশে এই যে একটা দুটো সেক্টরে, গার্মেন্টসে, অ্যাপারেলে তারা এক্সপোর্ট সাকসেস, আমাদের দেশেও এক্সপোর্ট সাকসেস আছে। ইনফরমেশন টেকনোলজি, ওটা হলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ থেকে নিয়ে দিল্লি, বম্বে, কলকাতা সর্বত্র আপনি টের পাবেন যে ভারতের কিছু কোম্পানি তারা বিশাল বড় ব্যবসা করছে এবং তার ফলে কর্মসংস্থান হচ্ছে। সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এবং আমার মনে হয় যে সেই জন্যই আমাদের এই উন্নয়নের প্রশ্নটাতেই ফিরে আসতে হবে, যে এটার একটা দিক হচ্ছে করাপশন। আমি মনে করি যে করাপশন এটা একটা দিক, এবং সেই করাপশনের বিরুদ্ধে লড়াই করা উচিত। সুপ্রিম কোর্ট এবং সমস্ত এটা রাজনৈতিকভাবে এটা লড়াই করা উচিত। কিন্তু এই উন্নয়নের যে মডেলতে আমরা চলছি, সেটার সাথে কিন্তু এর একটা নিবিড় সম্পর্ক আছে। এটাই আমি বলতে চাইছি। সেটা না বুঝে খালি এটাকে করাপশন হিসাবে দেখার আমি পক্ষপাতী নই। আমি আর সময় কম, আর একটু দুটো জাস্ট বিষয় আমি একটু টাচ করব। 1 নম্বর হচ্ছে যে এই যে ভাতা দেওয়া, এই ভাতা দেওয়াটা কেউ 500 দিচ্ছে, কেউ 1000 দিচ্ছে, কেউ বলছে 1200 দেবো ইত্যাদি কমিটমেন্টগুলো হচ্ছে। এবার এই যে কমিটমেন্টগুলো তো নিশ্চয়ই RBI-এর গভর্নরের সঙ্গে আগে বসে দিচ্ছে না, সেটা রাজনৈতিকভাবে নিজেদের মতন করে একটা হিসেব করে বলে দিচ্ছে আমার এটা, সেই টাকাটা পাক, তাতেও কোনো সমস্যা নেই, ভালোই টাকা পাওয়া উচিত। কিন্তু এই যে গোটা দেশ জুড়ে
ভাতা দিয়ে ব্যাপারটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা এবং কর্মসংস্থান না হওয়া, এটা ভারতীয় ইকোনমির ওপরে কতটা প্রভাব ফেলে? শুধু ইকোনমি নয়, আমি মনে করি যে এটা আমাদের দেশের গণতন্ত্রের ওপরেও একটা প্রভাব ফেলছে এবং আমাদের সাংবিধানিক ব্যবস্থাটাকেও এটা নষ্ট করে দিচ্ছে। কেন? দেখুন, আপনার যদি মানে এটা আমি বললাম যে এখানে এই পলিটিক্যাল ইকোনমি এই ব্যাপারটা বুঝতে হবে। এর একটা অর্থনৈতিক দিক আছে, এর একটা রাজনৈতিক দিক আছে। দুটো একসাথে না দেখলে, খালি একরকমভাবে দেখলে এটা হবে না। আপনার যদি একটা এমন অর্থনৈতিক ব্যবস্থা থাকে, যেই অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক বৃদ্ধি হবে, কিছু মানুষের বিশাল রমরমা হবে, একটা ছোট অংশ, একদম একটা ছোট অংশ বিশাল বড় লোক হবে, তারপরে আরেকটা একটু বড় অংশ, ধরুন 1% বিশাল বড় লোক হবে, 10% মধ্যবিত্ত হবে, আর বাকি 90% বা 80% মানুষ রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াবে এবং হচ্ছে পকোড়া ভেজে দিন যাপন করবে, বা কৃষক হলে সে দাম না পেয়ে আত্মহত্যা করবে, বা এই ধরনের নানা রকম যে সোশ্যাল কনভালশনস যদি তৈরি হয়, তখন আপনার মূল সমস্যাটা হচ্ছে যে আপনার অর্থনৈতিক যে উন্নয়নের যে মডেল, সেই মডেলটা কর্মসংস্থান তৈরি করতে পারছে না। অথচ কিছু মানুষের মধ্যে সমৃদ্ধি আসছে, তারা বড়লোক হচ্ছে, তাদের জন্য সব কিছু হচ্ছে, তাদের জন্য বিশাল বিশাল শপিং মল তৈরি হচ্ছে, একটা সংস্কৃতি মণ্ডল তৈরি হচ্ছে, সেটা কিন্তু বাকি সমস্ত মানুষ দেখছে। তাহলে এবার তারা তো বিদ্রোহ করতে পারে। সেই বিদ্রোহটা যে আমাদেরও চাই, তাহলে সেটা যেন তারা না করে, তাই জন্য কেউ তাকে চাল দিচ্ছে, কেউ তাকে বলছে যে তুই স্কুলে গেলে তোকে একটা সাইকেল দেবো, কেউ বলছে আমি জুতো মোজা দেবো। দেখবেন এই কোনোটাই কিন্তু যেটাকে বলে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, সেটা কিন্তু এটা আনতে পারে না। তাই আমি এটাকে ভাতা, বা ভাতার কথাটা আমার হচ্ছে সাবসিডি, এটাকে সাবসিডিও বলা ঠিক নয়। এগুলো এক ধরনের মানে এই পপুলিস্ট রাজনীতি বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে এবং এখানে রাজনীতিটাও না এক ধরনের বিপণন মার্কা রাজনীতি হয়ে যাচ্ছে, যেটাকে বলা যেতে পারে এক ধরনের ট্রানজ্যাকশনাল পলিটিক্স। ঠিক আছে, তুমি আমাকে ভোট দাও, আমি আসলে আমি জানি তোমার কাছ থেকে আমি যখন ভোট নিচ্ছি যে তোমার আসলে আমি খুব একটা ভালো কিছু করতে পারবো না, মানে আমি ভালো করব কিছু মুষ্টিমেয় লোকেরই, কিন্তু এবং তাদেরই লাভ হবে, তাদের জন্যই সিস্টেমটা চলবে। কিন্তু তুমি যাতে আমাকে ভোট দাও, তার জন্য আমি তোমাকে এটা ওটা দেবো, প্রতিটা ভোটের আগে এসে বলবো তোমাকে বছরে। আর এখন যেটা হয়ে গেছে, এটা টেকনোলজির জন্যই হয়েছে, সেটা আমি খারাপ বলছি না, যে আজকে এই যে মোবাইল ফোন হওয়ার জন্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জনধন যোজনা হওয়ার জন্য, এই ব্যাংকে আমি বলছি প্রতি বছর আপনাকে আমি 5,000 টাকা করে দেবো। আরেকজন তখন বললো যে না 5,000 নয় 10,000 দেবো। কেউ বলছে কৃষকদের দেবো, কেউ বলছে তারা কৃষকের বন্ধু, কেউ বলছে তারা লক্ষ্মীর ভাণ্ডার করছে, কেউ বলছে তারা অন্য কিছু রাইতু ভরসা করছে। আসলে সবাই একই জিনিস করছে। তারা হচ্ছে যে এই যে না পাওয়া মানুষগুলো, এই যে মানুষগুলো যে উন্নয়ন থেকে অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ, মহিলা, বিশেষত আমাদের সমাজের যারা বঞ্চিত অংশ, শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, আদিবাসীরা, সংখ্যালঘুরা, এই অংশের মানুষদেরকে কিছু না কিছু পাইয়ে দেওয়া। এটার মধ্যে নতুনত্বটা হচ্ছে এর ফর্মে, কন্টেন্টে এটাকে বহুদিন আগে থেকে এটাকে পাইয়ে দেওয়া রাজনীতি আমরা জানি। বাংলার রাজনীতিতে পাইয়ে দেওয়া, এই একদমই পাইয়ে দেওয়া রাজনীতি। এটা ট্রানজ্যাকশনাল পলিটিক্স হচ্ছে, যে তোমাকে আমি কিছু দেবো, টাকা দেবো, বা জুতো মোজা দেবো, গাড়ি দেবো, মোটরসাইকেল দেবো, বা ফোন দেবো, বা টেলিভিশন দেবো, এই দেবো, তুমি আমাকে ভোট দাও। এখানে সমস্যাটা কি হচ্ছে? রাজনীতি, আমাদের সংবিধান যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা একটা রাইটস বেসড সিস্টেমের ওপরে কিন্তু গণতন্ত্রটা দাঁড়িয়ে, যে আমি একটা দেশের নাগরিক, আমার রাইট টু লাইফ গ্যারান্টেড। এবার রাইট টু লাইফ মানে কি? আমি খালি মানে নিঃশ্বাস নিলে তো বেঁচে থাকবো না। তাহলে রাইট টু আ ডিগনিফাইড লাইফ, আমি একটা সাধারণ মানুষ, এই দেশে জন্মগ্রহণ করছি, আমি যে জাত হোক, যে ধর্ম হোক, যে ভাষা হোক না কেন, আমার কিছু ন্যূনতম অধিকার এই সরকারকে গ্যারান্টি করতে হবে। এইটা কি এই উন্নয়নের মডেল করতে পারছে? আমি আজকে যদি আমার একটা উচ্চ মধ্যবিত্ত বা খুব বড়লোক ঘরে জন্ম না হয়, আমি যদি একটা সাধারণ বস্তিতে বা একটা গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে বা ফুটপাতের ধারে আমার যদি জন্ম হয়, তাহলে আমার খাদ্য সুরক্ষা,
শিশু বয়সে অবধি আমার পুষ্টি, আমি একটু বড় হলে আমার স্কুলে যাওয়া, আমার স্কুলতে শেষ অবধি পড়াশোনা করা, আমার উচ্চশিক্ষায় যাওয়া, এবং আমার একটা সংগঠিত ক্ষেত্রে একটা মোটামুটি স্থায়ী এবং যেটাতে একটা মোটামুটি আমার সংসার চলে, যাতে আমি সংসারে একটা মানে কোনো সংকটে না পড়তে হয়, সংকটগ্রস্ত হয়ে জীবনযাপন না করতে হয়, এরকম একটা আয়, এগুলো কি আজকে সরকার সুনিশ্চিত করতে পারছে? তাহলে এই অধিকারের জায়গাগুলো নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। এই কয়েকদিন আগে রিপোর্ট এসছে, ক্লাস 10-এর বাচ্চাদেরকে ক্লাস 2-এর বই পড়তে দিচ্ছে, সে পড়তে পারছে না, মানে হ্যাঁ ইংরেজি তো পারছে না, সে মাতৃভাষাও পড়তে পারছে না। এই হচ্ছে শিক্ষার অবস্থা। হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলতে গেলে তো মানে এরকম বলাই যায় অনেক কিছু, যে আমরা কি দেশের আসলে কি কোনো পরিবর্তন হচ্ছে সদর্থক সাধারণ মানুষের জীবনযাত্রার? না। আমাদের অধিকারগুলো কি আরও সুনিশ্চিত হচ্ছে? না। কিন্তু আমাদের অধিকারগুলোকে, বা এই অধিকারগুলো যে আমাদের আছে, বা এই অধিকারগুলোর ভিত্তিতে যে আমাদের রাজনীতিটা হওয়া উচিত, সেই জায়গা থেকেই আমরা সরে আসছি দুরকমভাবে। এক হচ্ছে যে আমাদেরকে কিছু কিছু ওর জায়গায়, অধিকারগুলোর জায়গায়, এই যে আপনি যেটাকে ভাতা বলে বলছেন, আমি বলবো ওগুলোকে মানে এই ধরনের অনুদান বা কিছু টোপ দিয়ে, ইনসেন্টিভ বলুন যাই বলুন, কিছু টোপ দিয়ে দিয়ে একরকমভাবে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আর দুই হচ্ছে যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের একটা অংশকে বলা হচ্ছে যে তোমার কষ্টের জন্য দায়ী হচ্ছে আরেকটা ধর্মের গরিব মানুষ, বা আরেকটা জাতের গরিব মানুষ, বা আরেকটা ভাষাভাষী গরিব মানুষ, এবং গরিব মানুষে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে মণিপুর বলুন, বা আরও দেশের বিভিন্ন অনেক ঘটনা আমরা গত 5 বছর 10 বছর ধরে দেখছি, একের পর এক এই ঘটনা ঘটে চলেছে। হ্যাঁ, এনআরসি বলে একটা জিনিস এনে আমাদের রাজ্যটাকেও অশান্ত করার একটা চেষ্টা হচ্ছিল। হ্যাঁ, আসামে আমরা জানি কি হয়েছে। বলছে যে অমুক ধর্মের হলে তুমি এই দেশের নাগরিক নও, তুমি নাকি বাংলাদেশ থেকে এসছো, এবং সেটা এখন ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো প্রক্রিয়াকে একসাথে হচ্ছে দেখতে হবে, যে আমাদের উন্নয়নের স্বাভাবিক যে প্রক্রিয়াটা চলছে, স্বাভাবিক নয় কিন্তু মানে যে প্রক্রিয়াটা চলছে, চলমান যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাতে এই মুষ্টিমেয় কিছু মানুষেরই ভালো হবে, এবং অধিকাংশ মানুষ অধিকারহীনভাবে একটা অসুরক্ষিত জীবনযাপন করবে। তাদেরকে কিছু কিছু টোপ দিয়ে 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 এই ট্রানজাকশন পলিটিক্সের মাধ্যমে হচ্ছে করা হবে। একদিকে তাদেরকে ভোট করানো হচ্ছে, আর অন্যদিকে তাদেরকে বিপদগামী করার জন্য, তাদের অধিকার বোধ থেকে ভুলিয়ে দেওয়ার জন্য তাদেরকে মিথ্যে কথা বলে খেপিয়ে দেওয়া হচ্ছে, যে আসলে নয়, আসলে একজন হিন্দু এবং একজন মুসলমান খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে পার্থক্য কিছুই নেই, কিন্তু তাদের ধর্মস্থল, তাদের উপাসনার পদ্ধতি এবং এই ধরনের যে ডিফারেন্সগুলোর সাথে তার রুজিরুটির কোনো সম্পর্ক নেই, সেগুলো নিয়ে তাকে ভাবতে বাধ্য করা হচ্ছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী আজকে এমন একটা ভাব করছেন যে একজন হিন্দু ধর্মের একজন ভগবানকে উপাসনা করলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ককটেলটা, হ্যাঁ, যে এই রাইটস বেসড যে আমাদের কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্ক, আমি মনে করি যে সেই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক, সেই ডেমোক্রেটিক রাইটস, সেই ফ্রেমওয়ার্কটা থেকেই আমাদের রাজনীতিকে একটা অত্যন্ত মানে পশ্চাৎপদ দিকে নিয়ে যায়। লাস্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে থাকি, এই কোয়েশ্চেন না করে শেষ করা যাবে না। মোটামুটিভাবে বাথরুম থেকে শুরু করে বান্ধবীর খাটের তলা সব জায়গা থেকে টাকা বেরোচ্ছে প্রচুর, এবং সেটা পরিমাণটা হচ্ছে কোটি 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 কোটি। এমনি ওভারঅল দেশের ফিনান্সিয়াল করাপশনের পরিমাণটা অনেকটাই বেশি রয়েছে। এই জিনিসটা যদি আমি এরমভাবে কোয়েশ্চেনটাকে বলতে চাই, যে যদি এটা ওপেন মার্কেটে টাকাটা থাকে, তাহলে কি সাধারণ মানুষের পকেটে একটা দুটো নোট যেতে পারে সাদা পথে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমি বলে নিই যে আমাদের এই পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা অবশ্যই চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত বলেই তাদের এতজন মন্ত্রী বা সেই দলের নেতা তারা বিভিন্ন জেলে তারা সময় কাটাচ্ছে।
কিন্তু এইখানে যে প্রধান বিরোধী দল বিজেপি, তারা এখানে যেভাবে বিষয়টাকে উপস্থাপনা করছেন যে যেন ভারতবর্ষে একমাত্র দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তারা সবাই ধোয়া তুলসী পাতা, হ্যাঁ, এবং বাকি আর কোনো রাজ্যে বা আমাদের কেন্দ্রীয় স্তরে যেন দুর্নীতির কোনো সমস্যা নেই, সমস্ত দুর্নীতি যেন হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি বিষয়টা ঠিক উল্টোভাবে দেখি। পশ্চিমবঙ্গে আমাদের দেশের যে পুঁজিবাদী উন্নয়ন, পশ্চিমবঙ্গ হচ্ছে তার একটা হিন্টারল্যান্ড, হ্যাঁ, তার উন্নয়নের যে মূল কেন্দ্রগুলো তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে না। কলকাতায় খানিকটা হলেও পড়ে, তাও সেটা উচ্ছিষ্টটা। আর পশ্চিমবঙ্গের যে যদি গ্রামে গঞ্জে আপনি যান, সেটা ওই পূর্ব ভারতের বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বা উত্তর পূর্বাঞ্চল, এটা হচ্ছে এগুলো আমাদের দেশের যারা বড় পুঁজিপতি এবং বিনিয়োগকারী, তাদের মাথায় এসব রাজ্য নিয়ে বা এখানকার মানুষ নিয়ে তারা ভাবে না। তারা যেখানে নিয়ে ভাবে, যেখানে প্রচুর ব্যবসা বাণিজ্য বাড়ছে বা গ্রোথ সেন্টার যেগুলোকে বলে, পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে না। এখানে গোটা দেশেই সংগঠিত ক্ষেত্রটা খুব সীমিত, এখানে আরও সীমিত। এখানে অর্থনীতিটাও হচ্ছে অধিকাংশটাই অর্থনীতির হচ্ছে অসংগঠিত ক্ষেত্র। এক তো বিপুল মাইগ্রেশন হচ্ছে, গ্রামেগঞ্জ থেকেও লোকজন বেরিয়ে গেছে। কলকাতা তো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে বহু দশক ধরে, আমরা জানি। চাকরি নাই বাকরি নাই, লোকে কেউ বিদেশে যায়, কেউ অন্য রাজ্যে যায়। এখন পালে পালে গ্রাম থেকে হচ্ছে অন্য রাজ্যে গিয়ে করছে, তামিলনাড়ু, কেরালায় পর্যন্ত যাচ্ছে আমাদের এখানকার শ্রমিকরা গিয়ে কাজ করছে। তো এইখানে একটা বিশাল অসংগঠিত ক্ষেত্র আছে, এবং এখানে শিল্প উৎপাদন এগুলো না হওয়ার ফলে, সংগঠিত শিল্প উৎপাদন, এখানে এই টাকা কোথায়? এক তো সরকারি টাকা, তার জন্য পঞ্চায়েতগুলো কবজা করো, লোকাল বডিগুলোকে কবজা করো, সরকারি টাকা নয় ছয় করো। নয়তো প্রাকৃতিক সম্পদ আছে, নদী থেকে বালি তোলো, নয়তো কয়লা তোলো, নয়তো পাথর তোলো, নয়তো এটা তোলো ওটা তোলো। যেখানে এই যে যেটা আমরা চোখের সামনে যে লুটতরাজটা পশ্চিমবঙ্গে দেখছি, আমি বলবো যে এটা হচ্ছে অসংগঠিত লুটতরাজ, এবং অবশ্যই তার শাসক দলটা তার উপরে বসে আছে। এটা দেখতে অনেক আগলি লাগছে, হ্যাঁ, কারণ এটা আগলি, সেই জন্যই আগলি লাগছে। এই যে আপনি হাইওয়ে দিয়ে যান, ট্রাকের পর ট্রাক হচ্ছে এই যে পাথর আর বালি নিয়ে আসছে, কারা কারা সবাই জানে, হ্যাঁ, কারা কারা করছে, কোথা থেকে আসছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, কোন কোন নদীগুলো এবং কোন কোন অঞ্চলগুলো থেকে এবং সরকারের তিজোরিতে কিচ্ছু ঢুকছে না, এই সমস্ত নয়ছয় হচ্ছে। রেভিনিউ সরকারের হচ্ছে নষ্ট হচ্ছে, কারণ ওখানে কিছু ব্যক্তি শাসক দলের এ নিয়ে সান্নিধ্যে থেকে তারা হচ্ছে বেআইনিভাবে সেখান এই ব্যবসা করছে, এবং পুলিশ প্রশাসন সর্বত্র এই টাকার দেওয়া নেওয়ার মাধ্যমে এটা একটা ব্যবস্থা তারা তৈরি করেছে। তার একটা হিস্সা ওপরেও হচ্ছে পৌঁছচ্ছে। কিন্তু এটা এই যে বলছেন আপনি, যেখানে সেখানে পাওয়া যাচ্ছে, কারণ এরা অনেক নিচু স্কেলের দুর্নীতিগ্রস্ত, সেই জন্য পাওয়া যাচ্ছে এদের। কারণ এরা তো আদানিদের মতো আর ইলেকট্রাল বন্ড করার মতো এদের তো ক্ষমতা নাই। যাদের আছে তাদের টাকা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে থাকে, কেমেল আইল্যান্ডে থাকে, মরিশাসে থাকে, দুবাইতে থাকে। তাদের এখানে টাকা থাকে না, সেটাকে আপনি ধরতে পারবেন না। সেটা কিন্তু দেখতে খুব সুন্দর, কারণ সেটাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি তো ক্যাশ দেখতে পাচ্ছেন না। টাকাটা আছে কোথায়, কোথা দিয়ে বেরোচ্ছে, কোথা দিয়ে ঢুকছে, সেটা আপনি দেখতেও পাচ্ছেন না। আপনি ইলেকট্রাল বন্ড, কিন্তু কে দিচ্ছে আপনি জানতে পারছেন না। তাই মনে হচ্ছে আর কোথাও কোনো করাপশন নেই। তাহলে এই যে সংগঠিত করাপশন যেটা হচ্ছে, সেইটা আসলে আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট সংগঠিত করাপশনের বিরুদ্ধে কিছু বলছে না, আর এখানে এই অসংগঠিত মানে সে বাচ্চাদের মতো আর কি, যে মানে সেই ননীগোপালের মাখন খাওয়ার মতো সারা গায়ে মেখে এসে মাখন খাচ্ছে, আর এখানে কিছু জাজ আছে তারা সেটার বিরুদ্ধে দিনরাত হাউ হাউ করছে, কোর্টে বসে মেজাজ হারাচ্ছে, টেলিভিশনে এসে গিমিকবাজি করছে। কিন্তু আমি আবার এই কথাটাই বলবো যে আসলে এটা কোনো একটা রাজনৈতিক দল বা একটা প্রক্রিয়ার মানে রাজ্যের, এটা পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে, এইভাবে যারা ভাবছেন আমার মনে হয় যে তারা মূল সমস্যাটা বুঝতে পারছেন না। মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই উন্নয়নের মডেলটা। এই উন্নয়নের মডেলটার মধ্যে একটা লুটপাটের
লুটপাট করার প্রবণতা অন্তর্নিহিত, কারণ এখানে অসাম্য ক্রমশ বেড়ে চলছে, রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা কুক্ষিগত হচ্ছে, অধিকাংশ মানুষ অসুরক্ষিত হয়ে পড়ছেন, তাদের কর্মসংস্থান নেই, কর্মহীনতায় ভুগছেন, এবং সেই অসুরক্ষা থেকে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জায়গায় গণতন্ত্র আরও বিপন্ন হয়ে পড়ছে। এই বিপন্নতাটার বিরুদ্ধে এটাকে বুঝে, এটা বোঝাটা খুব যে সহজ আজকের দিনে আমি সেটা বলছি না, কিন্তু এই বিপন্নতাটা বুঝে অধিকার ভিত্তিক রাজনীতি যতদিন ফিরে না আসবে ততদিন পর্যন্ত এই দুর্নীতি বা এই ধরনের যে বিভাজনের রাজনীতিও আমরা দেখছি, এতে কোনো মুক্তি নেই, এটা চলবে। আমরা যদি মনে করি যে আজকে রাজ্যে এটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই ওদের বিরুদ্ধে বলা উচিত এবং তৃণমূল কংগ্রেসের বিকল্পের কথা ভাবা উচিত, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের জায়গায় যদি বিজেপি আসে তাহলে তারা এর থেকে ভালো কিছু করবে, তার তো মানে সেটা একেবারেই তো নয়। আজকে কেন্দ্রে কি হচ্ছে? আজকে কেন্দ্রে মোদী সরকারের যে একের পর এক কাণ্ড তারা ঘটিয়ে চলেছে, বিশেষত এই প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, হ্যাঁ এর আগেও অভিযোগ উঠেছিল রাফেলের সময়, গত নির্বাচনের আগেও, সেই প্রশ্নের জবাবগুলো তো বিজেপি দিচ্ছে না। তো আমার মনে হয় যে যদি সলিউশনের কথা আমরা বলি, হয় আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ এটাই থাকবে, আর যদি সলিউশনের কথা ভাবি তাহলে আমাদের খালি একটা দল বা একটা রাজ্য নয়, আমাদের ব্যবস্থা পরিবর্তনের কথা আমাদের ভাবতে হবে। মানে না খায়েঙ্গে না খানে দেঙ্গে এই যে স্লোগান টোগান দিচ্ছে, সেইটার মানে বেসিক ভেতরের জায়গাটাতেই মানে আসলে তো মানে না খায়েঙ্গে না খানে দেঙ্গের জায়গায় যেটা হয়ে আছে যে খায়েঙ্গে ভি খানে দেঙ্গে ভি দেখনে নেই দেঙ্গে। ইলেকট্রাল বন্ড আছে সবাই জানে, ব্যাপারটা গোলমাল হচ্ছে, কিন্তু আমি নাম বলবো না, তাহলে বলা যাবে না। আমি দেখছি যে লক্ষ লক্ষ কোটি টাকা পাবলিক সেক্টর ব্যাংক থেকে রাইট অফ হয়ে যাচ্ছে, কিন্তু আমি নাম বলবো না, তো আমি দেখলে নেই দুঙ্গা। আর এদের সমস্যা হচ্ছে যে এরা মানে কি বলবো, এদেরকে কি ভাষায় বিবরণ করা যায় আমি জানি না, কিন্তু এই যে পার্থ চ্যাটার্জি বা এনারা, ওই ভাষাটা খুব ভালো, মাখন মাখান অভিযোগ, যাই বলবেন না কেন, মানে আমার মনে হয় যে মানে উনি একদিক দিয়ে উনি এত একজন ভেটারেন মন্ত্রী এবং রাজনীতিক, বহুদিন ধরে উনি আছেন রাজনীতিতে, আমরা অনেক ছোটোবেলা থেকে দেখেছি ওনাকে। তো আজকাল অনেক ছোটোখাটো মানে ইয়াং পলিটিশিয়ানরাও জানে কিভাবে টাকা বাইরে রাখতে হয় আর কি। তো উনি তো বেলগড়িয়াতে টাকা রাখছেন, বেহালায় টাকা রাখছেন, তো তা তো মানে ওনারই কোনো প্রতিদ্বন্দ্বী ধরিয়ে দেবে ওনাকে আর কি। আজকালকার দিনে এখন ব্যাপারটা অনেক অন্যদিকে চলে গেছে। তো এইটা আমার মনে হয় যে একটা কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে মূলধারার মিডিয়া এই ব্যাপারটাকে খুব জোলো করে দিচ্ছে, যে দুর্নীতি মানেই হচ্ছে যে যার বাড়িতে টাকা পাওয়া যাবে, প্রচুর ক্যাশ টাকা পাওয়া যাবে না। ওই দুর্নীতির সময় এখন অনেক পেরিয়ে গেছে। তো আমরা জানি সেই সুখরামের সময় হচ্ছে ওর তোষক থেকে টাকার সাথে 30 বছর আগের গল্প। আজকের দিনে কারোর টাকা ক্যাশে, আসল যারা দুর্নীতি করে তারা ক্যাশে রাখে না। এখন তারা যদি একেবারে অশিক্ষিত বা নিরক্ষর হয় তখন হচ্ছে জমি বাড়ি এসব অনেক বেশি করে ফেলে। মনিটাইজেশনের সময় পুরো টাকা ফেরত আসে, সেটা বোধহয় একটা উদাহরণ। সেটা ডিমনিটাইজেশনের সময় পুরো টাকা ফেরত আসা শুধু উদাহরণই নয়, এটাই হলো আমি বলার চেষ্টা করছি যে ওই ডিমনিটাইজেশনটা করে নরেন্দ্র মোদী আসলে প্রমাণ করে দিয়েছিলেন যে উনি ঠিক কীরকম দুর্নীতির বিরুদ্ধে আর কোন দুর্নীতিটা উনি আসলে এখানে করতে। এবং সেটাই আমি বলছি যে দুর্নীতির কিন্তু রকম ভেদ আছে। অনেকে এটা বলেন যে হ্যাঁ চুরিটা তো চুরি না, বিষয়টা ওরকম নয়। একটা লোক, একটা পুলিশের কনস্টেবল দাঁড়িয়ে হচ্ছে 100 টাকা 50 টাকা নিয়ে আপনি হেলমেট পরে নিচ্ছে, সেটা হ্যাঁ সেটা ঠিক নয়, সেটা খারাপ। কিন্তু সেটা খারাপ আর আমি 50,000 কোটি টাকার জাতীয় সম্পত্তি আমি হাফিজ করে দিলাম, গায়েব করে দিলাম, হ্যাঁ এ দুটো যদি বলেন না এ দুটো জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে সেটা ঠিক নয়, এটা একদমই ভুল কথা। এবং সংগঠিত চুরি, সংগঠিত ডাকাতি যেটা আজকে আমাদের দেশে হচ্ছে,
সেটাই আমাদের দেশের আর্থিক বৃদ্ধির একমাত্র দিক আমি সেটা বলছি না, হ্যাঁ ভালো দিকও আছে, কিন্তু সেটা একটা খুব খতরনাক দিক, খুব বিপজ্জনক দিক। এই দিকটাকে না ভেবেই অর্থনীতির সাথে এর যে সম্পর্কটা এবং আনঅর্গানাইজড সেক্টরের সাথে যে এর সম্পর্কটা, মানুষের অসুরক্ষার সাথে যে তার সম্পর্কটা, এটা না বুঝে খালি কিছু লোকের বাড়ি থেকে টাকা পাওয়া গেছে তার জন্য হচ্ছে তারা খারাপ আর বাকিরা সবাই হচ্ছে আমরা দেব শিশু, এটা একটা অত্যন্ত বালখিল্য রাজনীতি হচ্ছে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। আজকের জন্য এই পর্যন্তই। আমাদের এই গোটা ইন্টারভিউ থেকে আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা সেটাকেও আবার পার্ট 2 করে আপনাদের জানাবার চেষ্টা করব এবং আগামী দিনে আরও কোনো জায়গায় আটকে গেলে আশা করি প্রসেনজিৎকে আমরা আমাদের সঙ্গে পাবো। আর যেটা অবভিয়াসলি বলবার যে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, গুগল জানুক যে এখান থেকে কিছু ভালো জিনিস হয়, তাহলে আপনাদেরও সুবিধে আমাদেরও সুবিধে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।